সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। মেরুদণ্ডের টিবি কিংবা যক্ষ্মা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটি এখনো একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। প্রিয় দর্শক, আপনার মেরুদণ্ডে যক্ষ্মা হয়েছে কিনা, প্রাথমিক অবস্থায় আপনি সেটি কি করে বুঝবেন এবং কোন ক্ষেত্রে আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া জরুরি এবং কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন এবং সঠিক চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলোই বা কি রয়েছে। মেরুদণ্ডে যক্ষ্মার সফল অপারেশন কিংবা চিকিৎসা পদ্ধতি নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য স্পাইন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। মেরুদণ্ডে টিবি কিংবা যক্ষ্মা এটি আসলে কি কারণে হয়ে থাকে এবং আক্রান্তের ঝুঁকিতে কারা? যক্ষ্মা বলতে সাধারণত আমরা মনে করি যক্ষ্মা হলে কাশি হবে, কাশির সাথে রক্ত আসবে, মানুষ শুকিয়ে যাবে এবং এই যক্ষ্মাটা সাধারণত ফুসফুসের যক্ষ্মা বলেই আমরা ধারণা করি এবং সারা ওয়ার্ল্ডেও ঠিক তাই। মেরুদণ্ডের যক্ষ্মা শুনতে একটু বেখাপ্পা লাগে এবং এটা সহসা কেউ বিশ্বাস করতে চায় না। যক্ষ্মা আবার কিভাবে হাড়ের মধ্যে, যক্ষ্মা আবার কিভাবে মেরুদণ্ডের মধ্যে। তবে আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডেই বিশেষ করে দেখা যায় যে ডেভেলপড কান্ট্রি যেগুলো, সেক্ষেত্রে কিন্তু আপনার যক্ষ্মা এজ এ হোল খুব কম। অর্থাৎ ধরেন আমরা যদি ইউরোপ চিন্তা করি, আমেরিকা চিন্তা করি, ওই সমস্ত দেশে এটা তো রোগ প্রতিরোধ করার মতো যে সিস্টেম আছে, সে প্রোটেকশনের জন্য টিবি সাধারণত হয় না। বাট আমাদের দেশ বাংলাদেশ, ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, যেখানে ডেভেলপিং কান্ট্রি, এখানে কিন্তু প্রাথমিক যক্ষ্মা অর্থাৎ ফুসফুসের যক্ষ্মা সবচেয়ে বেশি কমন। আমাদের দেশেও কিন্তু এই ফুসফুসের যক্ষ্মা আগে যেমন ছিল তার থেকে অনেক কমে গেছে। যেটাকে আমরা বলি ফুসফুসের যক্ষ্মা মানে এটা প্রাথমিক যক্ষ্মা। আর যেটা আমরা যদি হাড় বা জয়েন্ট বা মেরুদণ্ডতে আসি, এটা কিন্তু আমরা সেকেন্ডারি যক্ষ্মা বলি। সেকেন্ডারি যক্ষ্মা ইদানিং কালে দেখা যাচ্ছে প্রাইমারিটা কমে যাচ্ছে কিন্তু সেকেন্ডারিটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, প্রাইমারি যক্ষ্মা থাকলেই সেকেন্ডারি যক্ষ্মা হবে এমন কোনো কথা নেই। প্রাইমারি যক্ষ্মা সাধারণত হলে পরে খুব তাড়াতাড়ি এটা ডায়াগনোসিস হয়ে যায়, কারণ যখনই কাশির সাথে রক্ত, জ্বর, সন্ধ্যার দিকে জ্বরটা বেড়ে যায়, সাধারণ জনগণ বুঝতে পারে যে না, এটা মনে একটা যক্ষ্মা এবং তারা কিন্তু ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার দেখে ইজিলি এটাকে ডায়াগনোসিস করে এবং এটা রোগ নির্ণয় হলে সাথে সাথে চিকিৎসা এবং খুব ভালো ফল পাওয়া যায়। এখন আমরা যেটা আসি যে মেরুদণ্ডের যক্ষ্মা, মেরুদণ্ডের যক্ষ্মা কিন্তু অত সহসা ধরা পড়ে না। মেরুদণ্ডের যক্ষ্মা হলে পরে যে ধরনের উপসর্গ থাকবে, যে তার কাশি, তার জ্বর জ্বর ভাব, তার ক্ষুধামন্দা, এগুলো কিন্তু থাকে না শতকরা 50%। আচ্ছা, তাহলে কি করে বুঝবে? তাহলে এখন এই 50% রোগী কিন্তু টোটালি একদম ডার্ক, অন্ধকার মধ্যে থাকলো, কিন্তু তার মেরুদণ্ডের যক্ষ্মা। এক নাম্বার হলো যে মেরুদণ্ডে যেখানেই যক্ষ্মা হোক, ঘাড়ে হোক, পিঠে হোক, কোমরে হোক, ওই জায়গায় ব্যথা করবে, ব্যথা। সুতরাং ব্যথা যদি কারো কোমরে ব্যথা হয়, আমাদের দেশের অনেক লোক আছে মনে আমার কিডনিতে ব্যথা হইলো কিনা, চলে যায় কিডনি স্পেশালিস্টের কাছে, অথবা আমার সাধারণত ব্যথা চলে যায় মেডিসিন বিশেষজ্ঞের কাছে চলে গেল। কখনো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইভেন ডাক্তাররাও যারা এই লাইনের না, তারাও কিন্তু ভাবে না যে তার মেরুদণ্ডের মধ্যে যক্ষ্মা। তাহলে এই রোগী ঘুরতে থাকে। যখন এই রোগটা অনেক জটিল হয়ে যায়, মেরুদণ্ডের অনেকগুলো হাড় ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গিয়ে ব্যথার সাথে আস্তে আস্তে তার প্যারালাইসিস শুরু হবে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাবে, মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে, তখন অনেক ক্ষেত্রে এটা ডায়াগনোসিস হয়। সুতরাং মেরুদণ্ডের যে যক্ষ্মা, এটা ডায়াগনোসিস হয় অনেক দেরিতে, রোগ শনাক্ত হবে অনেক দেরিতে এবং যখন শনাক্ত হবে অনেক কমপ্লিকেশন নিয়ে। ধরেন একবার যদি তার মেরুদণ্ডটা বাঁকা হয়ে গেল, সেটাকে সোজা করা এত ইজি না। যখন একটা লোকের প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেল, ওইটাকে আবার স্বাভাবিক নিয়ে আসা অত ইজি না। প্যারালাইসিস হয়ে থেকে শুয়ে থাকতে থেকে পিছনে ঘা হয়ে যায়, ওটাকে শুকানো কিন্তু এত ইজি না। মানে আমি জানতে চাচ্ছি যে কমপ্লিকেশন ডেভেলপ করার পরে গিয়ে শনাক্ত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। আর অন্য ক্ষেত্রে যেটা আছে যে হ্যাঁ, 50% লোক, শতকরা 50% তার ওই কনস্টিটিউশনাল সিমটমস, জ্বর থাকতে পারে, কাশি থাকতে পারে, খিদামন্দা থাকতে পারে, সাথে ব্যথা। যদি এটা যে
মানে স্পেশালিস্ট বা ডক্টর কাছে যদি যায়, উনি যে চিন্তা ভাবনা করে ওই লাইনে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করলেন, তাহলে টিবি হয়ে গেল। যক্ষা হয়ে যাওয়ার পরে তো ইজি, চিকিৎসা তো আমরা জানি, তাহলে তাকে ওইভাবে আমরা চিকিৎসা করলাম, ভালো হয়ে যাবে। কিন্তু প্রবলেম হয়ে যায় যে যখন এই মানে মেরুদণ্ডের যক্ষাটা স্বাভাবিকভাবে প্রেজেন্ট করবে না, ওই 50% রোগী হইলো তারা খুব একটা ভালনারেবল অবস্থায় থাকে। তাদের হইলো আপনার ডেঞ্জার অনেক বেশি, তাদের ডেঞ্জার অনেক বেশি। মানে তারা আসলে মিসগাইডেড হতে থাকে, সময় ক্ষেপণ করে, চিকিৎসক বদলায়, উপসর্গগুলো বুঝে উঠতে পারে না এবং দেখা যায় কমপ্লিকেশন ডেভেলপ করার পরে গিয়ে শনাক্ত হচ্ছে যে আপনার সিমটমসের ক্ষেত্রে, উপসর্গের ক্ষেত্রে হয়তো ধরেন 50% রোগীর ধরেন ওই ধরনের সিমটমস থাকবে না, কিন্তু 95% পেশেন্টের থাকবে তাদের হলো ব্যথা, অনেক ব্যথা। একটা 90 থেকে 95% লোক ঘাড়ে যদি হয় ঘাড়ে ব্যথা হবে, পিঠে হলে পিঠে ব্যথা, কোমর হলে কোমরে ব্যথা। সো ব্যথার একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং এই ব্যথাটা দিন যাবে আস্তে আস্তে বাড়তে থাকে, এবং এটা বিশেষ করে রাতের দিকে এই ব্যথা হলো বেশি। রাতের দিকে রোগী ঘুমাতে পারবে না। মানে ব্যথাটা কি শুধুমাত্র মেরুদণ্ডেই থাকবে নাকি ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায়? প্রাথমিক অবস্থায় শুধু মেরুদণ্ড, এরপর যদি আস্তে আস্তে আরো বাড়তে থাকে, যদি ঘাড়ে হয় ঘাড় থেকে হাতে আসতে পারে, পিঠে আসতে পারে, সাইডে আসতে পারে, কোমর হলে পায়ের দিকে যেতে পারে। এটা নির্ভর করে কতদিন কতটুকু ডিস্ট্রয় হলো। চিকিৎসা না পেলে আস্তে আস্তে আপনি এটা খারাপের দিকে আচ্ছা যাবেন। আচ্ছা। তো স্যার একটু জানতে চাই যে আসলে শনাক্ত করেন কি করে, এটা কনফার্মেটরি টেস্ট কি, এবং যখন শনাক্ত হয়ে গেল, শনাক্ত হওয়ার পরে চিকিৎসা পদ্ধতির কি কি ধরন রয়েছে? আমাদের ক্ষেত্রে ধরেন যখন আসে আমরা তো বুঝতে পারি যে না পেশেন্টার তার আগের কোনো হিস্ট্রি আছে কিনা, এটা হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। অনেকের হিস্ট্রি খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন পেশেন্ট আমাদের আসলে পরে ওই পেশেন্টের ব্যথার তীব্রতা, লোকেশন, আমরা সিম্পল একটা এক্সরে এবং রক্ত পরীক্ষা করলে আমরা অনেক সময় বুঝতে পারি যে তার এটা মেরুদণ্ডের টিবি। কনফার্ম করার জন্য কয়েকটা জিনিস লাগে। এমআরআই খুব একটা ইম্পর্টেন্ট টুলস। ফাইনালি যদি আমরা এটাকে 100% কনফার্ম করতে চাই যে এটা টিবির জন্যই এই ঘা, টিবির জন্য, যক্ষার জন্যই তার এই বোন ডিস্ট্রাকশন, যক্ষার জন্যই তার এই প্যারালাইসিস, তাহলে ওই জায়গা থেকে যে কোনো ভাবে হোক যে আমরা টিস্যুকে আইসোলেশন করা, ওই যে অর্গানিজম যেটা আমরা বলি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুল, এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের যে জার্ম, এই ব্যাসিলাসটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে ধরেন এটা 100% কনফার্ম হলেন। যেমন এছাড়াও কিছু পরীক্ষা আছে, যেমন আপনার কোয়ান্টিফায়ার গোল্ড টিবি আমরা বলি, দেন আইজিজি, আইজিএম টিবি, এমটি টেস্ট সাপোর্টিভ, বাট এখন হলো যেটা হলো জিন এক্সপার্ট, আচ্ছা। যা আপনার যেখানেই হবে ওখান থেকে যদি আমরা টিস্যুটা নিতে পারি, সেটা হতে পারে স্যালাইভা, হতে পারে রক্ত, হতে পারে মানে হাড়, হতে পারে মাসেল, যেখানে আছে, বা অংশবিশেষ পাস, এই টিস্যু যদি আমরা কালেক্ট করতে পারি, এই টিস্যুগুলো নিয়ে আমরা কনফার্ম করাটা হলো 100%। জিন এক্সপার্ট কি আমাদের দেশে অ্যাভেলেবল? অ্যাভেলেবল। সেজন্য হলো জিন এক্সপার্ট আমরা খুব বেশি এখন প্রিফারেন্স আমরা আচ্ছা দিই। আচ্ছা। টিস্যু নিতে পারলে এখন ধরেন আপনার এমন একটা জায়গায়, সেটা আলট্রাসোনোগ্রাফ গাইডেড অথবা সিটি স্ক্যান গাইডেড, আমরা কিন্তু টিস্যু ওখান থেকে আমরা নিতে পারি। আমরা যেমন মেরুদণ্ডের ক্ষেত্রে আমরা করি যে আমরা যে লেভেলটা টিবি, ওখান থেকে আমরা এক ধরনের নিডল আছে, আমরা বলি জামশেদি নিডল, ঠিক ওইটাকে আমরা মেশিন দিয়ে আমরা লোকেট করি, সিয়াম গাইডেড, আমরা লোকেট করে ওই হাটটার মধ্যে আমরা যাব, গিয়ে ওখান থেকে আমরা কিছু টিস্যু নিয়ে আসবো, নিয়ে এসে আমরা হিস্টোপ্যাথোলজি করবো। আচ্ছা। ওই বায়োপসি করার পরে যদি টিবি আসলে তো আপনি 100 আপনি কনফার্ম হয়ে গেলেন। স্যার এই যে কনফার্মেটরি টেস্টের মাধ্যমে কনফার্ম হয়ে যান যে এই পেশেন্টের আসলে মেরুদণ্ডের মধ্যে যক্ষা ডেভেলপ করেছে, যক্ষা হয়েছে, এবং যক্ষার তো চিকিৎসা রয়েছে, আমরা জানি ফুসফুসে যক্ষা বা অন্যান্য কোনো জায়গায় যক্ষা হলে সেটি ওষুধের মাধ্যমে নিরাময় করা সম্ভব। মেরুদণ্ডের ক্ষেত্রে কি ওষুধই একমাত্র ভরসা নাকি অপারেশনের প্রয়োজন রয়েছে? আমরা বিস্তারিত জানবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন স্বনামধন্য স্পাইন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্বাগতম। বিরতির আগে কথা বলছিলাম যে যখন মেরুদণ্ডে যক্ষা ধরা পড়ছে,
আসলে যক্ষ্মার জন্য কি শুধুমাত্র ওষুধই একমাত্র ভরসা, নাকি ওষুধ ছাড়াও এটিকে অপারেশন বা অন্য কোনো পদ্ধতি, চিকিৎসা পদ্ধতির ধরন রয়েছে? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। যক্ষা হলেই তার কিন্তু লাগে না, সার্জারি লাগে না। এবং এখানেও প্রায় 70-80% ক্ষেত্রে নির্ভর করে যে কতটুকু কি অবস্থা আছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা একটা মেডিকেল ডিজিজ, মানে অর্থাৎ ওষুধের দ্বারাই এই যক্ষা ভালো করা যায়। ডিফারেন্সটা হলো যে আমাদের নর্মাল ফুসফুসের যে যক্ষা, এটা ধরেন হয়তো 2টা বা 3টা ড্রাগ দিলেই হয়ে যায়, এবং এটা এখন রেজিম 4 থেকে 6 মাসের একটা রেজিম। কিন্তু মেরুদণ্ডের যদি টিবি হয় তাহলে 4টা ড্রাগ খেতে হবে, আচ্ছা। এবং ওইটা যদি 6 মাস হয়, এটা হলো 12 মাস। এটা হলো বেসিক ডিফারেন্স। সুতরাং একটা হলো টাইম, যে এটা 6 মাস, আর ওইটা হলো 12 মাস। আগে কিন্তু আরো বেশি ছিল। আরেকটা হলো যে ওখানে যদি 2টা বা 3টা ড্রাগ, এখানে 4টা ড্রাগ খেতে হবে। মানে এই যে ওষুধগুলো বছর ব্যাপী খেয়ে যেতে হবে, হ্যাঁ। কোনটা মিস দিলে আবারও নতুন করে শুরু হতে নাকি? পারে না, 1-2টা দিন মিস গেলে তেমন প্রবলেম নাই, বাট যদি লং টাইম ডিসকন্টিনিউড হয় তাহলে টিবির জাম কিন্তু খুব ডেঞ্জারাস। আচ্ছা, এটা সহসা মরতে চায় না। আপনি চিন্তা করেন যে একটা টিবি তাকে ডিস্ট্রয় করতে 1 বছর ওষুধ খেতে হয়। এক সময় কিন্তু ছিল 1.5 বছর, 2 বছর। এটা এখন ধরেন ওই কম্বিনেশন ড্রাগ, মানে এই যে 4টা ড্রাগ বললাম, এক একটার একই রকম ডোজ না, কোনোটা কম বেশি করে এমন একটা রেজিম তৈরি করছে যে এই কম বেশি করে এই ডোজগুলো মিলিয়ে যদি 4টা ড্রাগ আপনার খাওয়ানো হয় তাহলে 1 বছরের মধ্যে ভালো হবে। আচ্ছা। কিন্তু অনেক সময় কিন্তু আবার একটু বেশিও হয়। ওই যে যেটা বললেন যে সে হয়তো ওষুধটা মিস করে ফেলছে, সে খেতে পারে নাই। আবার অনেক সময় ওষুধ দেওয়ার পরে তার দেখা যায় যে অনেক ক্ষেত্রে লিভার ড্যামেজ হয়, কারণ এত বেশি পাওয়ারফুল যে লিভারের তার ফাংশনটাকে হারিয়ে ফেলে। তখন তাকে হয়তো একটু বন্ধ করতে হয়, আবার লিভারের চিকিৎসা করতে হয়। সেই ক্ষেত্রে ওই 12 মাস অনেক সময় আমরা একদম শক্ত থাকতে পারি না। আবার ওই যে ড্রাগগুলো আমরা দিই, ওই ড্রাগগুলোও নাই, আমরা বলি ফার্স্ট লাইন ড্রাগ, আমরা চেঞ্জ করে আবার সেকেন্ড লাইন ড্রাগ, মানে অল্টার করতে হয়, কারণ এত পাওয়ার এটা না, কম পাওয়ারের অন্য ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়। বাট আমাদের ক্ষেত্রে যেটা বলবো যে যখন কমপ্লিকেশন, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, আমাদের হিউজ সিরিজ, আমাদের এখন প্রায় 1300-1400 কেস হয়ে গেছে কমপ্লিট প্যারাপ্লেজিয়া, সেটাকে আমরা অপারেশন করছি, এখন রোগী হাঁটে, মানে প্রস্রাব অপারেশন পায়খানা বন্ধ। তখনই প্রয়োজন যখন কোনো একজন রোগী প্যারালাইসিসের দিকে যাচ্ছে, এটা প্রস্রাব একদম পায়খানা স্ট্রং আটকে রাখতে ইন্ডিকেশন। পারছে এই না। একটা আরেকটা হলো যে সে বাঁকাতেরা হয়ে গেছে, আচ্ছা, আচ্ছা। তার মানে শুয়ে থাকতে থাকতে পিছনে ঘা হয়ে গেছে, ডেফিনেটলি এটা আপনার ইন্ডিকেশন ফর সার্জারি। তবে যখন রোগী ব্যথা কোনোভাবেই কমতেছে না, আমরা এমআরআই, এক্সরে, হিউজ পাস, বিরাট একটা ভিতরে অ্যাবসেস, রোগী কোনোভাবেই তার শান্তি নাই, এবং আস্তে আস্তে টিংলিং, মানে পাড়া ঝিনঝিন ঝিনঝিন, অবশ অবশ ভাব, অথবা অবশ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার চিকিৎসা অপারেশন। অথবা দেখা গেলো আমরা এক্সরে করলাম, মেরুদণ্ডটা একদম একদিকে বাঁকা তেরা হয়ে যাচ্ছে, সে শুইতে পারতেছে না, আমরা বলি গিভ বাস, উপর দিকে একদম পিঠটা মানে এরকম ফুল আছে, সেরকম কুজো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার তাকে তাড়াতাড়ি সার্জারি করতে হবে। আচ্ছা, এমন কি কোনো রোগী আছে আপনারা অপারেশন করেছেন, সফলভাবে তিনি জীবনযাপন করছেন? অনেক আমরা দেখাইতে পারি, যেমন এই পেশেন্ট আপনি দেখেন, তার লোকটাই যদি দেখেন কেমন, মানে ইম্বেসাইল, আপনি দেখেন নিচের দিকে ঠিক জাংশন, কোমর এবং পিঠ, তার কিন্তু 2টা টিবি, কিন্তু সবসময় 2টা বা 3টা হাড় একসাথে টিবি হয়। এখানে দেখেন 2টা হাড় তার একসাথে হয়ে গেছে। আমরা দেখাইতে পারলে ভালো হইতো যে তার কোনো গ্যাপ নাই, সে আস্তে আস্তে একটু বাঁকা হয়ে যাচ্ছে। এখন এটাকে যদি আমরা এমআরআই করি, দেখেন আপনি এমআরআই প্রথম দিকে বাম দিকে আপনি দেখেন, এই রোগীটার মজার জিনিস হলো 2 লেভেলে তার টিবি, তার একদম পিঠের দিকেও টিবি, আবার একদম পিঠ এবং কোমরের জাংশন, যেটাকে আমরা বলি স্কিপ লেশন। শতকরা 3 থেকে 7 ভাগ বা 10 ভাগ ক্ষেত্রে দেখা যায় ডাবল 2 জায়গায় হয়েছে। ইউজুয়ালি এটা হয় না, ভেরি আনইউজুয়াল। এবং এই পেশেন্টটা কিন্তু তার হাঁটাচলা খুবই তার কষ্ট ছিল, তার পিঠ এবং কোমরে আমরা এমআরআই করে দেখতে পাচ্ছি। যদি আমরা এই পেশেন্টটাকে আমরা পরবর্তী সময় যাই, তাহলে আমরা দেখতে পাবো, দেখেন এটা হলো এমআরআই, দেখেন সে কিন্তু একদম বেড রিডেন, এবং তার পা কোন রকম যে একটু বাঁকা করতে পারে, সে একা আর সোজা করতে পারে না। সে কিন্তু একা তার পক্ষে বসা, একা তার পক্ষে দাঁড়ানো, হাঁটা তার পক্ষে কিন্তু সম্ভব না। এবং এই পেশেন্টগুলো লম্বা ওইটুকু শুধু নাড়াইতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে হাতটা সে নাড়াইতে পারতেছে, কিন্তু পাটা ওই যে একটু নাড়ালো, এর চেয়ে বেশি সে পারবে না, এবং সে কোনোভাবেই সে নিজে যে বসা, এটাও তার পক্ষে সম্ভব না। সো এটা হলো স্ট্রংলি ইন্ডিকেটেড ফর সার্জারি, যেটা আপনাকে সার্জারি করতে হবে। এখন আমরা কি সার্জারি করলাম, আমরা যদি পরের স্লাইডে যাই, দেখেন তাকে একই সেটিংয়ে তার ওই পিঠের উপরের দিকেও আমরা সার্জারি করছি, কোমরের দিকেও আমরা সার্জারি করছি, এবং ভেরি গুড সার্জারি। এবং এগুলোকে ধরেন যদি
প্যারালাইসিস হওয়ার 2 মাসের মধ্যে সার্জারি করা যায়, আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা। কিন্তু 3 মাস, 4 মাস, 6 মাস, 2 বছরের বেশি হয়ে গেলে তখন আপনি খুব ভালো ফল পাবেন না। এই পেশেন্টটা 3 মাস তার হলো প্যারালাইসিস ছিল, 3 মাস পর আমরা সার্জারি করছি। এটা দেখেন আপনি সার্জারিতে এখন মেরুদণ্ড তার স্বাভাবিক মেরুদণ্ড মনে হচ্ছে। এই পেশেন্ট আপনি দেখেন বাহ, সে দাঁড়ায় পড়ছে এবং সে ধরে ধরে হাঁটতেছে। এটা কিন্তু 1-2 দিন পরেই আপনি দেখেন ওই যে তার বেল্ট পরা এবং হসপিটালে, এবং দেখেন ওই যে সে তার একটা ব্যাগ ঝুলতেছে, অর্থাৎ কিনা আমরা ড্রেন দিই পচা রক্ত আসার জন্য। যে রুগীটা শো অবস্থা এতদিন 3 মাস, সে পাটা নাড়াইতে পারে না, অপারেশনের 1-2 দিন পর থেকে সে ধরে ধরে হাঁটতেছে। সো মিরাকল। আমরা যদি আরো 2-4 দিন পরে দেখি, এর পরের স্লাইডে যদি যাই, দেখেন এক্সরে আপনি সার্জারির আগে এবং পরে আপনি এক্সরে দেখতেছেন। আগে বাঁকা ছিল মেরুদণ্ড, সোজা হয়ে গেছে, সুন্দর নর্মাল একটা লুক ছিল। এখন যদি আমরা এটা ক্লিক করি, যেটা পোস্ট অপারেটিভ ভিডিও, দেখেন সে যেমন হাঁটতেছে, আর ওইটা ছিল দেখেন শো অবস্থায়, অপারেশন আগে এবং পরে ইমিডিয়েটলি। আরও যদি দিন যায়, এরপরে যদি আমরা দেখতে পাই, দেখি আছে কিনা, যে সে লাঠি ছাড়াই হয়তো হাঁটতে পারবে। আচ্ছা সরি, এখানে নাই, যে এরপরে কিন্তু তার সে লাঠি ছাড়া স্বাভাবিকভাবে হাঁটতে পারবে, মানে শুধুমাত্র একটি অপারেশনের মাধ্যমে। স্যার, এক্ষেত্রে একটি প্রশ্ন চলেই আসে, আমরা তো জানি স্কোলিওসিস কিংবা বাঁকা মেরুদণ্ডের ক্ষেত্রে মেরুদণ্ড বাঁকা হয়ে যায় একটা ডিজিজের কারণে। আবার মেরুদণ্ডে যদি টিবি হয় বা টিউবারকুলোসিস আমরা যেটা দেখলাম, সেখানে মেরুদণ্ডটি বাঁকা হয়ে গেছে। তারপরে এই জায়গা থেকে অনেক চিকিৎসকরা আমাদের প্রত্যন্ত এলাকায় যারা রয়েছে, এই জায়গাটি থেকে হয়তো অনেকের মিস গাইডেড হয় বা ফলস ডায়াগনোসিস হচ্ছে যে আসলে তিনি টিবিতে আক্রান্ত হয়েছে, প্রাথমিক অবস্থা অনেকে শনাক্ত করতে পারছে। দুইটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হলো আমরা বলি কাইফোস্কোলিওসিস। কাইফো মিনস বাঁকা, আবার সাইডেও বাঁকা। সামনের থেকে ধরেন এরকম সে বাঁকা হয়ে গেল, আবার এরকম হয়ে গেল। এটা হলো কাইফোস্কোলিওসিস, টিবির একটা খুব কমন সিনারিও। সবচেয়ে বড় সমস্যা হয়, আমি যেটা দর্শকদের জন্য জানাতে চাই, ডক্টরদের জন্য জানাতে চাই, এবং বিশেষ করে ধরেন আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে যেখানে টিবি ক্লিনিক আছে, যেখানে সরকারিভাবে ওষুধ দেওয়া হয়, তাদের সম্বন্ধে জানাতে চাই। সবাই জানে যে টিবির মানে 4 থেকে 6 মাস ওষুধ খাবে, কিন্তু মেরুদণ্ডের টিবি 12 মাস। আমরা অনেক ক্ষেত্রে আমার রুগীরা খুব প্রবলেমে পড়ে যায়, সেটা হলো ওষুধ লিখে দিছি, ও 4 মাস 6 মাস গেছে আর ওষুধ বন্ধ। সে জানেই না যে এটা ফুসফুসের টিবি না। ফুসফুসের টিবি 6 মাস আপনি খাবেন, ঠিক আছে, কিন্তু মেরুদণ্ডের টিবি যে 12 মাস, এটা অনেকেই জানে না, এবং অনেক ডাক্তাররাও জানে না, অনেক যে কর্মী আছে স্বাস্থ্যকর্মী তারাও জানে না, বিকজ এটা তাদের দোষ না। দোষটা হইলো যে সিস্টেমটা, কারণ সে এই লাইনের এক্সপার্ট না। কিন্তু আমরা যারা এটা ডিল করি, আমরা প্রতিনিয়ত আমরা বোঝানোর চেষ্টা করি, এবং আমাদের সাথে যে স্টাফ বা যে টিম কাজ করে তাদেরকেও আমরা জানানোর চেষ্টা করি। বিশেষ করে যখন একদম মানে রিমোট এরিয়াতে টিবি ক্লিনিক, যেখান থেকে সরকারিভাবে ওষুধ দেওয়া হয়, তাদেরকে আমরা জানাতে চাই যে না, এইটার ওষুধ 12 মাস। অনেক ক্ষেত্রে যদি আমরা লিখে দেই 15 মাস আমরা খাওয়াই, সুতরাং ওই 6 মাস যেটা গদবাঁধা কথা, 6 মাস খেতে হবে, এটা বেরিয়ে আসা আমাদের খুবই দরকার। এবং এটা আমার মনে হয় যে মানে কি বলা যায়, একটা স্লোগানের মতো হোক, মানুষের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য হোক, যে মেরুদণ্ডের টিবি সবসময় মিনিমাম 12 মাস অথবা 15 বা 18 মাসও ওষুধ খাওয়ানো লাগতে পারে। নট দ্যাট যে ফুসফুসের টিবি 6 মাস, এখানে 6 মাস শক্ত থাকা যাবে না, এবং আমরা যদি টানা 12 মাস এই রোগীটাকে ওষুধ খাওয়াতে পারি, এই যে এই ধরনের কমপ্লিকেশনগুলো অনেক মাত্রায় এড়িয়ে যাওয়া সম্ভব, হয়তো বা সার্জারির প্রয়োজন হবে না। হ্যাঁ, যদি আপনি ওষুধ যদি ধরেন, আমরা প্রথমে বলছি যার কমপ্লিকেশন হয় নাই, যার মেরুদণ্ড তো বাঁকা হয় নাই, যার প্রস্রাব পায়খানা বন্ধ হয় নাই, যার কোনো প্যারালাইসিস এখনো শুরু হয় নাই, তার তো আপনার হলো অপারেশনের প্রয়োজন নাই। তার দরকার হলো এই 12 মাস ওষুধটা সঠিকভাবে সঠিক নিয়মে খেতে হবে। এই কারণে হয়তো আমাদের আয়োজনগুলো আমরা যাতে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি সেই সমস্ত মানুষদের জন্য যারা প্রত্যন্ত এলাকায় রয়েছে, কিংবা আমাদের দেশে অনেক চিকিৎসকরাই জানেন না, আপনি যেমনটি বলছিলেন, আপনার এই তথ্যের মাধ্যমে প্রত্যেকটি দর্শক জানুক, প্রত্যেকটি সাধারণ মানুষ জানুক যে মেরুদণ্ডের টিবি হলো অবশ্যই মিনিমাম 12 মাস থেকে 18 মাস ওষুধ খাওয়াটা খুব বেশি জরুরি। এটা খুব প্রয়োজন। একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করব। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন, মেরুদণ্ডে যক্ষা হয়েছে কিনা, যদি কোনো ধরনের মেরুদণ্ডে ব্যথা থাকে বা ব্যথা যন্ত্রণায় হয়তো বা চারপাশটা অনেক বেশি তীব্র আকার ধারণ করেছে,
অবশ্যই একটু মাথায় রাখুন যে এটি মেরুদণ্ডের টিবি হলো কিনা, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান এবং দ্রুত সময়ের মাঝে শনাক্ত করুন। কারণ আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী দ্রুত সময়ের মাঝে চিকিৎসা করলে এটি সহজেই রিকভারি করা সম্ভব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।